নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ মানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব সরিষা রোগ পোকা ও তার নিয়ন্ত্রণ এই বিষয় নিয়ে। আমরা জানি সরিষা আমাদের কৃষি ব্যবস্থায় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফসল। পশ্চিমবঙ্গে মূলত আমন ধান কাটার পরেই মানে শীতের বা রবির মরশুমে এই তৈলবীজটি চাষ করা হয়। শুধুমাত্র সরিষা না, অন্যান্য তৈলবীজও চাষি বন্ধুরা চাষ করে থাকেন। কিন্তু এই যে সরিষার, তার কিন্তু একটা প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, তেলের চাহিদা রয়েছে। আমরা জানি সমস্ত উত্তর ভারত বলুন, পূর্ব বা মধ্য ভারতে সরিষার কিন্তু ব্যাপক হারে চাষ করা হয়। পশ্চিমবঙ্গেও সরিষা একটি কৃষকদের মধ্যে অত্যন্ত একটি লাভজনক ফসল। কিন্তু সরিষা চাষে আমরা দেখতে পাই নানা রকম সমস্যা, নানা ধরনের রোগ পোকা। এবং এই যে চাষি বন্ধুরা রয়েছেন, কিভাবে এই রোগ পোকাগুলো লক্ষণ করবেন, চিনবেন এবং কিভাবে এর নিয়ন্ত্রণ করবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই আলোচনা। এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম চক্রবর্তী, যুগ্ম কৃষি অধিকর্তা, পাট, পূর্ব বর্ধমান। সঙ্গে রয়েছি বিপ্লব ঘোষ। নমস্কার অরিন্দম বাবু। নমস্কার। চাষি বন্ধুরা তো চিরাচরিত প্রথা অনুযায়ী বিভিন্ন তারা চাষবাস করে আসছেন। এই সময় তারা সরিষাও চাষ করেছেন, অন্যান্য যে তৈলবীজ সেগুলো চাষ করছেন। আপনার কাছে আমি জানবো যে কি কি কীটপতঙ্গের আক্রমণ দেখা যায় এবং সেগুলো চাষি বন্ধুরা কীভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং পাশাপাশি শুধু নিয়ন্ত্রণ নয়, এর পাশাপাশি চাষি বন্ধুকে জানতে হবে যে লক্ষণটা কী, তবেই কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন, সর্ষে আমাদের পশ্চিমবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। সর্ষের চাষ দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু সর্ষে যত দিন যাচ্ছে সর্ষের নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। তা সত্ত্বেও দেখা যায় যে আমাদের এখানে যেসব সর্ষেটি মূলত চাষ হয়, যে B9 জাতীয় যে সাদা সরষা বা শ্বেত সরিষা বলা হয়, এই চাষটি কিন্তু মূলত প্রধানত আমাদের কৃষক বন্ধুরা করে থাকেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্ষের চাষের সাথে সাথে কতগুলি অসুবিধা, বিশেষ করে রোগ পোকা আস্তে আস্তে করে কিন্তু প্রাদুর্ভাব ঘটছে। রোগ পোকা অনেক রকম হতে পারে, তার মধ্যে পোকার কথাটাই প্রথমে বলবো। কীটপতঙ্গ যে আপনি বললেন, কীটপতঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পাই যে জাপ পোকা। জাপ পোকার যে আক্রমণ হয়, জাপ পোকাটা কি করে প্রধানত, যে ছোট ছোট পোকা এসে পাতার যে ডগা, কচি ফুল থেকে ফল রসটা চুষে খেয়ে নেয়। ফলে যে বীজ হয় বা যে বীজের মধ্যে তেল তৈরি হয় তার পরিমাণ অত্যন্ত কমে যায়। এবং চট করে যদি আমরা দেখি যে মাঠের মধ্যে একদম ভন ভন করে প্রচুর পরিমাণে কিন্তু এই জাপ পোকা দেখতে পাই। তো জাপ পোকাটা কিন্তু কৃষক বন্ধুরা চেনেন। যদি জাপ পোকার উপস্থিতি দেখতে পান এবং দেখেন যে মোটামুটি অনেক পরিমাণ জাপ পোকার আক্রমণ ঘটছে, তাহলে কিন্তু স্প্রে করতে হবে বিভিন্ন কীটনাশক। সেই কীটনাশকের কথা আমি পরে আসব। আরেকটা আমরা আজকাল দেখতে পাই, বিশেষ করে যেটাকে বলা হয় ডায়মন্ড ব্ল্যাক মথ বা হিরকপিট মথ। হিরকপিট মথটা কিরকম, ছোট ছোট এরা ডিম পাড়ে, ডিম পাড়ার পরে ছোট ছোট লার্ভা বেরিয়ে সেই লার্ভা কিন্তু ফুটো করে এবং আস্তে আস্তে করে এরা পুরো পাতার বিভিন্ন অংশ কিন্তু চুষে কিন্তু খেয়ে নিতে পারে। এদের সবুজ লার্ভাগুলো আমরা দেখলেই বুঝতে পারবো যে এরা মানে এই সময় এসছে, এবং এরাও কিন্তু একটা ব্যাপক হারে ক্ষতি করে। আরেকটা দেখি, কিছু ক্ষেত্রে শুঁয়োপোকার আক্রমণ দেখা যায়। শুঁয়োপোকা আমরা জানি যে লেপিডপ্টেরা গ্রুপের যাদের হচ্ছে লার্ভা থেকেই পরে শুঁয়োপোকা তৈরি হয়। এই শুঁয়োপোকাই কিন্তু আমরা দেখি যে সর্ষে গাছের বিভিন্ন রকম ভাবে ক্ষতি করে। সুতরাং কৃষক বন্ধুরা মূলত যেটা সবচেয়ে মানে সমস্যার আমাদের মধ্যে সেটা দেখতে পাই, সেটা যেমন আমরা বললাম। এছাড়া আরেক ধরনের পোকাও কিন্তু আমরা দেখি, তাদেরকে করাত মাছি বলে, মাস্টার্ড স ফ্লাই। এই করাত মাছি হচ্ছে যে গাছের যখন ডগার দিক থেকে যে সবুজ আবক এক ধরনের কালো লার্ভা বা কীট, এরা কি করে করাতে যেরকম করে কাটে সেরকম করে পাতা যেন আড়াআড়ি করে কেটে ফেলে দেয়। পাতা যদি কমে যায় তার ফলে কি হয়, আমাদের ফলনটা স্বাভাবিকভাবে কমে যায়। সুতরাং এই যে পোকাগুলো বললাম, এদের প্রত্যেকের কিন্তু পদ্ধতি আলাদা। পোকার দেখে কিন্তু চেনা যায় এবং চিনতে পারলে কিন্তু তার ওষুধও কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণ করা যায়। এগুলি মূলত কীট হিসেবে দেখা যায়। কিন্তু আমাদের সর্ষেতে যেটা মূলত দুটো জিনিস রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই। রোগ বলতে
ধসা রোগটা কিন্তু আমাদের সরষায় অল্টারনেটিভ ব্লাইট সেটা কিন্তু আমরা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি। যখনই মেঘলা বা আর্দ্র আবহাওয়া তৈরি হয় তখন কি হয়, এরা বিভিন্নভাবে মাঠের যে গাছ আছে সে গাছগুলো আমরা দেখতে পাই তাতে একটা পচন ধরে এবং কোনো কোনো ক্ষেত্রে আবার গাছ ঢলেও পড়তে পারে। যখনই দেখবো যে একটু টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি যাচ্ছে, অথবা মেঘলা আসছে, অথবা একটু ভেজা ভেজা ওয়েদার বা মেঘলা থেকে আর্দ্র একটু সামান্য বৃষ্টি হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই। আর দুটো জিনিস বিশেষ করে বলবো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ডাউনি মিলডিউ যেটা হচ্ছে যে পাতার উপর দেখতে পাবো যে এক ধরনের টানা বাদামি দাগ হচ্ছে এবং পাতার নিচে ওই দাগটা ঠিক নিচে যেন একটা সাদাটে দাগ হচ্ছে। রোগের কথা বলছি। এই যে জিনিসগুলো হচ্ছে এবং যদি হাত দিয়ে আমরা টানি তাহলে দেখবো যে গুঁড়ো পাউডারের মতো কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে পাউডারি মিলডিউ হতে পারে এবং এই যে মিলডিউ যেগুলো বলছি এতেও কিন্তু ফলনের কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়। কিন্তু আমাদের এই বীরভূম জেলাতে আমরা মূলত যে রোগটার জন্য কৃষকরা খুব অস্থির হয়ে পড়েছেন সেটা হচ্ছে শিকড় ফোলা রোগ। এক ধরনের প্রোটোজোয়া থেকে শিকড় ফোলা রোগ তৈরি হয়। এই রোগটা মূলত হয় মাঠটা যদি অ্যাসিডিক জমি হয়, অর্থাৎ জমিতে যদি অম্লত্ব বেশি থাকে তাহলে কিন্তু এই শিকড় ফোলা রোগটা হয়। অর্থাৎ যদি গাছটা তুলে ফেলি আমরা দেখতে পাবো যে একটা মোটা গন্ডের মতো একটা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে যেটা হয় গাছের যে স্বাভাবিক গ্রোথ সে গ্রোথ একদম বসে যায়। কোনো কোনো ক্ষেত্রে একটু দানাও কিন্তু এখান থেকে আমরা পাই না। এই যে বসে যাওয়া এই ক্ষেত্রে এরও নিয়ন্ত্রণ বিভিন্নভাবে করা যায়। আচ্ছা, এই যে বললেন মাটির যদি অম্লতা থাকে তাহলে এই সমস্যাগুলো হতে পারে, এর আগে থেকে চাষি বন্ধুদের কি কোনো সতর্ক নেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই নেওয়া উচিত। কেননা অম্লত্ব যদি দূর না করা যায় আমাদের শিকড় ফোলা রোগের কিন্তু সমস্যা বাড়বে। এক্ষেত্রে যেটা করা হয় দুটো জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে যে মাঠে অন্তত চাষ করার 1 মাস আগে 10 কুইন্টাল প্রতি একর হিসাবে যদি চুন প্রয়োগ করা হয়, দিয়ে মাঠে যদি চুন প্রয়োগ করে 2-3 দিন 4 দিন রাখার পরে তারপরে যদি হালকা সেচ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাঠের অম্লত্ব অনেকটা নিয়ন্ত্রণ হয়। এই রোগের ক্ষেত্রে কিন্তু সেটাও একটা ভালো রেমেডি হিসাবে কৃষক বন্ধুরা নিতে পারেন। এবার আসি, আমরা দুটো দিক বলেছিলাম, একটা রোগের কথা, একটা পোকার কথা। তো প্রথমে আমরা যদি কীটপতঙ্গ নিয়ে একটু আলোচনা করব, তারপর আমরা রোগের ঢুকে যাব। তো প্রথমে আপনাকে জানবো যে সকল কীটপতঙ্গের কথা বললেন এবং চাষি বন্ধুরা চিনতে পারবেন যে এই ধরনের আমাদের কীটপতঙ্গ হয়েছে, তো সেক্ষেত্রে যদি একটু ধরে ধরে বলেন যে এগুলো কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন, তারপর আমরা রোগের কথাই ঢুকবো। ঠিক। এখন যেটা আমি প্রথমে বললাম যে জাপ পোকার ক্ষেত্রে যদি আমরা দেখি যে জাপ পোকা হলুদ ফুলের প্রতি আকৃষ্ট হয়, এক্ষেত্রে কৃষক বন্ধুরা একটা জিনিস করতে পারেন। এটা একটা ইয়েলো বোর্ড পাওয়া যায়। ইয়েলো বোর্ডটা কি না, মাঠের মাঝখানে পিচবোর্ড যেরকম হয় সেরকম বোর্ড, হলুদ কাগজ লাগিয়ে তাতে একটা স্টিকি পেপার পাওয়া যায়, হলুদ স্টিকি পেপার, অর্থাৎ একটা আঠালো পেপার লাগানো থাকে। এই আঠালো পেপারে কিন্তু পোকা প্রচুর পরিমাণে কিন্তু ওখানে আকৃষ্ট হয়, ওখানে কিন্তু জমা হয়। অনেকে আলোক ফাঁদ পাতেন, আলোক ফাঁদ পাতলে আলোক জ্বালিয়ে তার মধ্যে হলেও পোকারা কিন্তু চলে আসে। কিন্তু এটা ছাড়াও আমি অন্যত্র দেখেছি যে পুরনো ডাবের খোলা অথবা বোতল এইগুলো হলুদ রং করে এই আঠাটা কিন্তু লাগিয়ে দিলে মাঠের মধ্যে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। তবে এক্ষেত্রে যদি না পারেন তাহলে অনেকগুলি ওষুধ আছে, বিশেষ করে ডাইমিথয়েট 30% ইসি যে ওষুধটা আছে, এটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে দিয়ে অর্থাৎ ড্রামে 30 ml দিয়ে কিন্তু প্রয়োগ করা যায়। অক্সিডিমেটন মিথাইল যেটা আছে এটাও করা যায়। এটাও কিন্তু প্রায় একই রকম ডোজেও দেওয়া যেতে পারে। আর যদি দেখেন যে আক্রমণের পরিমাণ খুব বেশি হয়েছে তাহলে ইমিডাক্লোরপিড যেটা আছে 17.8% আমাদের এসএল যেটা, সেটা 1.5 মিলিলিটার 5 লিটার জলে, অর্থাৎ ড্রামে 4.5 ml থেকে 5 ml সবচেয়ে বেশি। এই ওষুধগুলো যদি প্রয়োগ করা হয় তার সাথে একটা জিনিস আমি কৃষক বন্ধুদের অনুরোধ করব যে প্রতি ড্রামে যে কোনো গুঁড়ো সাবান, একটু ভালো কোয়ালিটির হলে ভালো, সেটা যদি 1 ড্রামে ম্যাক্সিমাম সর্বাধিক 1 চামচ যদি মিশিয়ে এই ওষুধগুলো দিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু জাপ পোকার নিয়ন্ত্রণ করা যায়। তবে সেক্ষেত্রে যেহেতু অন্য অনেক জমিতে থাকতে পারে 7 দিনের অন্তরে আরেকবার প্রয়োগ করা যেতে পারে। আর এই যে ওষুধগুলো বললাম, যেমন ডাইমিথয়েটের কথা বললাম, এই ডাইমিথয়েট করলে করাত মাছি যেটা আমি বলেছিলাম
যে মাস্টার্ড স ফ্লাই, সেটাও কিন্তু করা যায় অনেক সহজে, কিন্তু ডাইমিথয়েড দিয়েই করা যেতে পারে। এছাড়া মিথাইল প্যারাথিয়ন যেটা আছে 2% এসি, এইটা কিন্তু জমিতে দেওয়া যেতে পারে। সেটা কিন্তু মাটিতে সয়েল অ্যাপ্লিকেশন চাষের সময় দেওয়া যেতে পারে 6 কেজি প্রতি একর হিসাবে। আরও যেগুলো অন্যান্য পোকার কথা বলেছি, যেমন আমি বলছিলাম হিরকপিট মথ বা ডায়মন্ড, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে নিম কার্নাল এক্সট্রাক্ট পাওয়া যায়। নিম কার্নাল এক্সট্রাক্ট হচ্ছে নিম ফলের যে রস বের করে যেটা থাকে, সেইটা কিন্তু দেওয়া যেতে পারে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে। অর্থাৎ ড্রামে 10 গ্রাম যদি দিয়ে আমরা এটা প্রয়োগ করতে পারি, এতে কিন্তু খুব ভালো কাজ করা যায়। আর ফেরোমেন ফাঁদও পাতা যেতে পারে। ফেরোমেন ট্র্যাপ পাওয়া যায়, অর্থাৎ মাঠের মাঝখানে বিভিন্ন জায়গায় ট্র্যাপ বসানো থাকে, সেই গন্ধে আকৃষ্ট হয়ে কিন্তু যেতে পারে। এই কটা জিনিস কিন্তু যদি করেন তাহলে খুব ভালো হয়। এটা তো গেল আপনার কীটপতঙ্গের কথা বললেন, বিভিন্ন ধরনের যে পোকা আক্রমণ হলে কিভাবে চাষি বন্ধুরা নিয়ন্ত্রণ করবেন। এবার আমাদের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে রোগের কথা। যেগুলো রোগের নাম বললেন আমরা জানতে পারলাম, বা চাষি বন্ধুরা যারা শুনছেন তারাও কিন্তু বুঝতে পারলেন, কিন্তু এই ধরনের রোগ যদি দেখা দেয় সেক্ষেত্রে চাষি বন্ধুরা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? দেখুন, রোগের বলতে যেটা আমি প্রথমে বলেছিলাম যে ধসা রোগ, আজকাল এইটা কিন্তু আমরা খুব দেখতে পাচ্ছি। ধসা রোগ কিন্তু শুধু সর্ষে নয়, অন্যান্য রোগের ক্ষেত্রেও, অন্যান্য ফসলের ক্ষেত্রেও কিন্তু ধসা রোগটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এই যে জীবাণু ঘটিত যে রোগটা, আমাদের একটা ফাঙ্গাল যেটা আক্রমণ, এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি প্রাথমিক অবস্থায় দেখতে পান যে আস্তে আস্তে করে মেঘলা আর্দ্র আবহাওয়া আসছে। আলুর ক্ষেত্রেও আমরা একই বলি, সেইভাবে সর্ষেতেও আপনারা যদি দেখতে পান, তাহলে কপার অক্সিক্লোরাইড 50% ডব্লিউপি, এটা 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে প্রাথমিকভাবে স্প্রে করতে পারেন। কিন্তু যদি দেখেন যে না অলরেডি লেগে গেছে বা কিছু, তাহলে ম্যাঙ্কোজেব, আমাদের চিরকালীন ওষুধ ম্যাঙ্কোজেব দিতে পারেন। ম্যাঙ্কোজেব দিলে 75% যে ডব্লিউপি দিতে পারেন, 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে কিন্তু প্রয়োগ করতে পারেন। আর যদি রোগের আক্রমণ আরও বেশি মনে হয় যে না অনেকটা লেগে গেছে, তাহলে কিন্তু মেটালাক্সিল 8% এবং ম্যাঙ্কোজেব 64% যেটা আছে, সেই ওষুধগুলি 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে কিন্তু প্রয়োগ করতে পারেন। আর এর সঙ্গে সঙ্গে যেটা বলবো, একটু আগে যেটা বলেছিলাম ডাউনি মিলডিউর কথা, এটাও কিন্তু এই 3টে ওষুধের যে কোনো একটি দিলেই কিন্তু এর থেকেও কিন্তু কৃষক বন্ধুরা নিস্তার পাবেন। আমরা জানতেই পারলাম যে সরিষার রোগ পোকা ও তার নিয়ন্ত্রণ চাষি বন্ধুরা কিভাবে করবেন, কিন্তু আমরা জানি যে রোগ পোকা আসবে, ফসল লাগালেই চাষি বন্ধুদের ক্ষেত্রে এটা কিন্তু সচেতন হতেই হবে। তবে যতটা পারা যায় তাদেরকে সচেতন হতে হবে। এই রোগ পোকা যাতে যতটা কম লাগে সেই দিকে চাষি বন্ধুদের নজর দিতে হবে, এবং ভালো ফলন পেতে গেলে আরেকটু যদি সচেতন করা যায় তাহলে কিন্তু অবশ্যই চাষি বন্ধুরা ভালো ফলন পেতে পারেন। এবং বিশেষজ্ঞদের অবশ্যই পরামর্শ বা সুপারিশ মোতাবেক যদি চাষ করা যায় তাহলে কিন্তু এই রোগ পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। চাষি বন্ধুরা কিন্তু অনেক বেশি মাত্রায় ফলন পাবেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। ধন্যবাদ। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের এই কিষাণ বাণীতে আলোচনার বিষয় সরষের চাষ এবং তার রোগ ও পোকার সমস্যা এবং সমাধানের বিষয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন মিহির মণ্ডল, দ্বারকা থেকে। তার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে মিহির বাবু, আপনি কত বছর ধরে এই সরষের চাষ করছেন? আমি মোটামুটি ধরুন চাষ করছি, আমার যখন বয়স, যখন ধরুন ওই 18-20 বছর বয়স, তখন থেকে আমি বাবার সঙ্গে চাষ করি। তারপরে তখন বেশি করতে পারি নাই, চাষ করি। এবং আমার বয়স আজকে প্রায় ধরুন আমরা প্রায় 60-এর কাছাকাছি, কি 60-40 বছরের বেশি আমি চাষ করছি। সরষের আর চাষ আমি করছেন। ধরুন এই টমেটো, শাক, মানে শাক সবজি গুলাও বেশিরভাগ লাগাই। এই বছর তারপরে সরষে ধনেপাতা, কতটা চাষ করেছেন? সইষে ওই মোটামুটি ধরুন বললাম তো বিঘা দেড়েক বটে, বেশ। বেশি নয়। আর সর্ষে চাষের ক্ষেত্রে জানতে চাইবো যে সর্ষে চাষের জন্য কিরকম করে জমিটা তৈরি করেন প্রথম? প্রথম আমরা জমিতে ধরুন চাষ দিই। আচ্ছা, চাষ দিয়ে তারপর ধরুন জমিটু খালি মাটিটো দেখি বাকাল হয়েছে, মানে বতর হওয়া যাকে বলে আর কি। বতরটা হলে পরে খালি খালি ভিজে ভিজে ভাব থাকবে, সেই সময় আবার আমরা লাঙল দিয়ে আবার চাষ করি। আর তখনই সরষের বিচুনটাকে ছড়িয়ে দিই। এবং এই চাষ দেওয়ার পরে পরে কোনো সার দেন কি? হ্যাঁ, সার তো আগে দিয়ে দিই। আর আবার যখন ধরুন চাষ, তো মানে সরষে যখন ফেলাই, তখন আমার ওই জৈব সার, গরুর সার থাকে সেগুলো দিই। হুম। তারপরে আবার ওই মানে যেটা রাসায়নিক বলছে 1 কিলো করে 10-26, তার সঙ্গে 250 গ্রাম করে ইউরিয়া। ওটা না দিলে ধরুন গাছটা তাড়াতাড়ি জোর তো ধরে না, দিয়ে ওই কারণে ওটা দেওয়া যায়। কি জাতের সর্ষের চাষ করছেন? আমরা সাদা একটা সরষে আছে 8 ফলা, ওইটা করি। আর একটা কালো সরষে চাষ করি, দুটো সরষে চাষ করি। দুটো সর্ষেই চাষ করেন? হ্যাঁ, মানে কালো হচ্ছে তেতো ধরনের ইয়ে, তো প্রথমে গাছটা ছাগলে ইয়ে কম খাই এমন।
আমাদের মানে একটু চাষ করলে ভালো সুবিধা হয়, ছাগলে কম খাই। গ্রামের ব্যাপার তো ধরুন চাষিদের অনেকে ছাগল তো আছে। এবার ওই সাদা সর্ষে যেটা বলছি ওটাও ভালো হয়। তো সাদা সর্ষেটাও ভালো বুঝছেন। প্রথমে সর্ষে ফেলার পরে তারপরে হচ্ছে যে সর্ষে গাছ বেরোলো, এবং এই সময়ে কোনো সেচ দেন কি? হ্যাঁ হ্যাঁ, একটা মানে ওই মাঝে মধ্যে আমাদের লালা করে রাখি একটা করে, বুঝলেন তো। হুম। দিয়ে আমরা ওই থালাতে করে জলটাকে ছিটিয়ে ছিটিয়ে গোটা জমিতে দিই, তাহলে তাতে চারাটা খুব ভালো হয়। চারাটা খুব বেরিয়ে যাওয়ার পরে ওই জলটা ছিটিয়ে দিলে মানে হয় কি, চারাটা খুব ভালো হয়, মানে গোড়াগুলো নষ্ট হয় না। আর জল বেশি হয়ে গেলেই তো চারা নষ্ট হয়ে যাবে। পুরো ফসলটার জন্য কতবার সেচ দেন? ওই মোটামুটি ধরুন ওই ছিটেনটো 1 বার থেকে 2 বার দিই, আর তারপরে আর 2 বার, ওই 4 বার থেকে 5 বার বড় জোর, তার বেশি লাই। এখন জানতে চাইবো যে জৈব সার যেরকম বললেন যে প্রথমেই দেন, এবং জৈব সারের সঙ্গে কিছুটা রাসায়নিকও দেন বলেছেন। হ্যাঁ 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 পরবর্তীতে চাপান সার হিসাবে বা অন্য কোনো সময় সার হ্যাঁ, কিছু আলাদা, না ওটাও দিতে হয়। ওটা আমরা ওটা সেক্ষেত্রে ইউরিয়া কি দিই, অন্য সার কিছু দেন? দিই না আমরা ওটা। শুধুমাত্র ইউরিয়া? আর কেঁচো সার যেগুলা যেগুলা হয় হুম। সেগুলো কিছু কিছু দেওয়া হয়। আচ্ছা, কেঁচো আর সার ওই দেন। ইউরিয়াটা দিলে বাদে তাড়াতাড়ি ধরে যায় ধরুন। এরপরে যেটা আপনার কাছ থেকে জানার সেটা হচ্ছে, চাষ করার ক্ষেত্রে কি ধরনের রোগ এবং পোকার উপদ্রবের সম্মুখীন হন? প্রথমে যদি পোকার কথাই বলেন, যে কি ধরনের হ্যাঁ, পোকার সমস্যা দেখা যায়? প্রথমেই যেমন এই গাছ হওয়ার পরে একটা সেই সাদা মাছি বলে যেটা আর কি, হুম। ওটা সর্ষে পাতাতে বসে, পাতাগুলো ফুটো করে দেয়। তখন ওই নিম পাতা দিয়ে গরু পেট ছাপ দিয়ে একটা ওষুধ তৈরি করা হয়। নিমাস্ত্র। হ্যাঁ সেটাকে হ্যাঁ, কিরকম করে তৈরি করেন সেই বিষয়টা যদি একটুখানি আমাদের জানান, যে স্প্রে করার আগে কেমন করে এটা তৈরি করেন? ওই নিম পাতাটাকে থেতুলে দিই একটু, থেতুলে দিয়ে গরুর যে মানে পেট ছাপটা ধরা থাকে, পেট হ্যাঁ। ছাপ তো গরু আছে ধরুন, গরু পেট ছাপ আমরা ওই চৌবাচ্চার মতো করে রেখে দিই, ওর মধ্যে ধরে রেখে দিই। দিয়ে ওই পেট ছাপের সঙ্গে মিক্স করে ওইটা গোবর দিই, সঙ্গে সঙ্গে থাকি। গোবর দিয়ে ওটাকে মিশ্রণ করে তারপরে একটা এর মধ্যে ভরে রাখি, ভরে রাখলে তখন ধরুন ওই জিনিসটা আরো ভালো হয়ে যায়। কতদিন হ্যাঁ, রাখেন? ওই তো মোটামুটি ধরুন ওই 24 ঘন্টা থেকে কি আরো কিছু বেশি হয়, খানি হয়তো থাকে। ওটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে তারপরে এবার ধরুন স্প্রে মেশিনে ভরে স্প্রে করে দিই। হুম। 15 লিটারের জলে কত পরিমাণ এই নিমাস্ত্র আপনারা ব্যবহার করেন? ওই তো মোটামুটি ওই 175 থেকে 200 গ্রাম বর্জন। হ্যাঁ, ওইটা দিলেই কাজ করেন। এটাতেই কাজ হয়ে যায়? হ্যাঁ, আর এটা দিলেই কোনো কাজ হয়। পোকার সমস্যার সম্মুখীন হন? যেমন কি মেরি পোকা? মেরি পোকাটা একটা হ্যাঁ বড় সমস্যা দেখা যায় হ্যাঁ, সর্ষের মেরি ক্ষেত্রে। পোকাটা হয়। মেরি পোকাটা ধরুন ওই প্রথম দিকে হয় না, ওটা যখন ওই শস্যে ফুল আসতে লাগে তখন ওই মেরি পোকাটা চলে আসে। অর্থাৎ মোটামুটি এই সময় বা আরেকটু আগের হ্যাঁ থেকে। হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, কি ব্যবস্থা নেন? সেটা ওই ওষুধটা কি আবার দিই, আস্তে আস্তে ওরা কেটে যায়। তারপরে যখন দেখি যে খুব যদি না যায়, বেশি পরিমাণ হয়, তখন ধরুন অন্য বিষ একটুখানি দিতে হয় আমাদেরকে। রাসায়নিক কিছুটা প্রয়োগ করতে হয় খুব হ্যাঁ, তো স্বাভাবিকভাবে। পরে আর সেটা এই যে পরে। রাসায়নিকটা ব্যবহার করেন, সেটা কি আপনারা কোনো বিশেষজ্ঞর কাছ থেকে পরামর্শ নেন, নাকি দোকানে গিয়ে সেখান না, থেকে আমরা দোকানে গিয়ে নিই, ধরুন দোকানে সাধারণ? ওরা যেগুলো বলে সেগুলো আমরা বুঝি, বুঝে দেখি, প্লে করে আমরা দেখি যে কোন জিনিসটা বেশি কাজ করছে বা কোনটা কি কম করছে, বেশি করছে। সেটা আমরা অর্থাৎ ধরুন চাষ করছি, আমরা ভালো মতো বুঝছি। ঠিক, আপনারা ভালো বুঝছেন এবং পাশাপাশি হ্যাঁ বিশেষজ্ঞদের কাছ থেকেও বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ আপনারা নিচ্ছেন, হ্যাঁ যাতে হ্যাঁ হ্যাঁ করে আরো ভালো ফলন পেতে পারেন। এটা তো গেল পোকার সমস্যা। কিছু হুম রোগেরও সমস্যা দেখা যায়। হুম। সেক্ষেত্রে কি কি করেন? সরিষাতে রোগ একমাত্র ধরুন ওই বললাম তো, প্রথম যদি জল বেশি হয়ে যায় তাহলে একটা রোগ দেখা যায়, মানে ওটা গোড়াটা নষ্ট হতে থাকে। হ্যাঁ, আর তাছাড়া কিন্তু জল বেশি না হলে সর্ষেতে অন্য কোনো দিক দিয়ে কোনো সমস্যা তার থাকে না। আর খুব একটা সর্ষেটা এমন রোগের একটা জিনিস, সম্মুখীন সর্ষে হতে এমনি হয় কিন্তু না। আমি মাটিতে ছড়িয়ে দিই, চাষ না করে তাহলেও সর্ষে হয়। ঠিক। আর যে হ্যাঁ কারণে রুক্ষ সূক্ষ্ম জমিতেও, যেখানে সেচের পরিমাণ একটু কম, সেই হ্যাঁ, জমি সাধারণত কৃষকরা সর্ষে চাষের জন্য ব্যবহার করেন। এখন আপনার কাছ থেকে আরেকটু যে বিষয়টা জানা সেটা হচ্ছে, কিরকম পরিমাণ ফলন পান বিঘা প্রতি? হ্যাঁ হ্যাঁ, বলি যেমন ধরুন আমরা ধানের জমিতে কি করি, ওখানে ধরুন ধান থাকে জমিতে, হুম। মাটি ভিজে থাকে, তখন সর্ষে নিয়ে গিয়ে ছড়িয়ে দিই, ওই জমিতেও সর্ষে হয়ে যায়। ওটাই এবার ধরুন আমাদের মানে চাষ দিতে হয় না, ওটা এমনিতেই সর্ষে বেরিয়ে যায়। তারপরে জোড়া মাটি দিয়ে সেচ দিই, তখন আবার ভালো সর্ষে হয়ে যায়। আর এই যে আপনারা যে বীজটা নিচ্ছেন, সেইটা কি প্রথমে শোধন করে নেন? শোধন করা সরিষা কিনে নিই। আপনারা নিজেরা শোধন করেন না, তাই তো? আমরা নিজেরা ধরুন ওরা যেটা দেয় সেটা দিয়ে করি। বিশেষজ্ঞ মহাশয়দের কাছ থেকে শুনে থাকি, সেটা হচ্ছে বীজ শোধন যদি চাষী বন্ধুরা বপনের আগে করে নেন, সেটা হ্যাঁ যে কোনো বীজের ক্ষেত্রেই, তাহলে রোগের যে সমস্যা দেখা যায় সেইটা সে তো খুব অনেকটা খুব কমে কম হয়, যায় এবং ফলনের পরিমাণটা বাড়ে। বেশি হয়। এখন মিহিরবাবুর কাছ থেকে বিভিন্ন রকম ভাবে জানতে পারছি যে তিনি দীর্ঘ বছর ধরে চাষ করছেন এবং হুম
কিছু কিছু সমস্যার সম্মুখীন তিনি হচ্ছেন, এবং যেটা খুব সাধারণভাবে চাষি বন্ধুরা সর্ষে চাষের ক্ষেত্রে হয়ে থাকেন। এবং সেক্ষেত্রে যেটা মূল বলার বিষয় সেটা হচ্ছে উনি বেশিটাই কিন্তু ব্যবহার করছেন জৈব হুম ওষুধ, হুম সেটা কিন্তু হুম। বিষ নয়। যখনই না, সেটা রাসায়নিক, সেটা কোনো কারণে আমরা বিষ হিসাবেই বলবো, সেটাকে ওষুধ যতটা গুণ এবং বিষ হিসাবেও তার খারাপ গুণটাও দেখা যায়। এখন আপনার কাছ থেকে একটুখানি জানতে চাইবো সেটা হচ্ছে যে ফলন কিরকম পান। মানে এক কাঠায় মানে 10 থেকে 12 কিলো করে হয়, আর ভিজে থাকলে 15 কেজি 16 কেজি করে হয় ভিজে অবস্থায়। শুকনো হয় তখন মানে 10 থেকে 12 কিলো হয়। আর হুম। এই সর্ষেটা কি আপনারা নিজেরা বাড়িতে মানে তেল হিসেবে ব্যবহার করেন, না, না অত তো বিক্রি ধুর করে দেন? লাগে না আমাদের, এমনি বিক্রি করে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে বিক্রি করে দিই। কখনো কি এরকম হিসাব করে দেখেছেন যে কাঠাপ্রতি কিরকম পরিমাণ লাভ করতে পারছেন? হ্যাঁ, লাভ তো হয়, সেটা আমরা জানি। মানে সর্ষেটাও তো ধরুন আমাদের খরচটা খুব কম আছে তো। এমনি খরচটা কম, যেমন ধরুন আলু চাষে খরচ অনেক বেশি। খরচটা হ্যাঁ অনেকটা কম। মীরবাবু, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে কিরকম পরিমাণ খরচ করতে হচ্ছে আপনাকে প্রতি বছর এরকম পরিমাণ জমিতে সর্ষে চাষ করার জন্য, এবং সেখান থেকে কিরকম লাভ পাচ্ছেন সেই বিষয়টা যদি একটু জানান। আমাদের ধরুন বিঘা কিছু জমিতে ধরুন আমাদের প্রায় খরচ হয় জল সব নিয়ে আর কি, লেবার, হুম। ট্রাক্টর, এই সমস্ত সব করে মোটামুটি দেখা যায় যে প্রায় ওই 4,000 টাকা মতো খরচ হয় বিঘা প্রতি। এবার ধরুন আমাদের দেখা যায় লাভ তো তখন সর্ষে তো ভালো হয়ে যায়, তাহলে হুম। ধরুন আমাদের 1 বিঘে জমিতে মোটামুটি কিছু না হলেও ধরুন 2.5 কুইন্টাল 3 কুইন্টাল সর্ষে হয়। সেখান থেকে ধরুন আমরা দাম তো মোটামুটি প্রায় আমরা ধরুন 15,000 টাকা মতন আমরা মাল পাই। এবং খরচ বাদ দিলে 10 থেকে 11 হাজার টাকা হ্যাঁ, দশ আপনাদের থেকে লাভ এগারো হয়। হাজার টাকা মতো লাভ হয়। আর এই যে যে সেচের কথা আপনি বলছেন যে সেচ খুব অল্প পরিমাণ দিলেও সর্ষে চাষ করতে পারা যায়, খুব হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। তারপরেও তো সেচ দিতে হয়, তো হ্যাঁ, সেচ সেক্ষেত্রে দিতে হয়। সেচের আপনাদের কি ব্যবস্থা রয়েছে? সেচের আমাদের সব মাঠে সব সাব মার্শাল আছে বুঝলেন, মানে তো সাব সেখান থেকে মার্শাল জল নিতে হয়, ওরা কাটা হিসেবে পয়সা নেই আমাদের কাছে, বিঘে একটা পয়সা নেই। তো হুম। সেখান থেকে জলের ব্যবস্থা রয়েছে। আর একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে দু ধরনের সর্ষের চাষ করেন, সেই ক্ষেত্রে কোন ধরনের সর্ষেটার ক্ষেত্রে বেশি ভালো ফলন পান? ফলন সাদাটা তো বেশি পাওয়া যায়। আর কালো সর্ষেটা হচ্ছে যেহেতু তেতো, তাই ছাগল গরুর যে উপদ্রব সেখান থেকে হ্যাঁ অনেকটা রেহাই। আপনারা একই জমিতে ধারের দিকটায় কালো সর্ষে চাষ করে মাঝের দিকে সাদা সর্ষে চাষ করেন, এরকম না? হ্যাঁ হ্যাঁ, ওটা বেশি ভাগ হয়। হুম। ধানের দিকে কালোটো দিলে ধরুন হয় কি ওই ছাগলের যে কম খায়, যেগুলো ধারে ধারে জমি। আর হুম। সাদাটা ধরুন যেগুলো মাঝের দিকে ইয়েতে সেগুলো দিই, ভালো হয় সরিষে, তো ছাগল খায় না, কম খায়। তো দীর্ঘ বছর ধরে চাষ করছেন এবং বিভিন্ন রকমের অভিজ্ঞতা আপনার কাছে রয়েছে। আমাদের সময় একেবারেই শেষ। যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানাই, এবং মেহেরবাবু আপনাকে আরো একবার ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই হ্যাঁ, শেষ নমস্কার। করছি।